কিন্তু ভারতবর্ষে স্থাপত্য ইনট্যাক্ট রয়ে গেছে, ইনট্যাক্ট যত্ন করে রাখতেছে, যেগুলো থেকে পয়সা আয় করা যাচ্ছে। হ্যাঁ, আমাদের দেশে গ্রাজুয়েশন দেওয়া হয় কোনো ল্যাঙ্গুয়েজ দেখে না, বাংলা জানলে এসে BA MA পাস করতে পারে। আগে পারতো না, এখন পারে। তো সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটিতে 3টা ল্যাঙ্গুয়েজ না জানলে তারা গ্রাজুয়েট করে না। ফার্সি না জানলে খুব কঠিন হয়ে যায় মধ্যযুগের ইতিহাস চর্চা করা। সুলতানি ও মোগল আমলের অনেক স্থাপত্য নিদর্শন এখন ধ্বংসপ্রায়। এই ক্ষেত্রে বাংলাদেশের কথা আমরা বলছি। তো এই সরকার বা সংশ্লিষ্ট মহল, পুরাকীর্তি অধিদপ্তর, তারাও বেশ উদাসীন। কিন্তু এটা সংরক্ষণের প্রসেসটা কিন্তু কেউ করেন। এটার ডেভেলপমেন্ট এবং কালচারের জন্য কেউ, রাজাও প্রচেষ্টা করে না, প্রজাও প্রচেষ্টা। মোগলেরা যেখানে মুভ করতো সেখানে ফ্যামিলি টিচারও মুভ করতে হবে, কারণ নাইলে তো ছেলেমেয়েরা মুখ হয়ে যায়। আমরা এখন যদি আপনার কাছে জানতে চাই, ভারতীয় উপমহাদেশে মুসলমানদের স্থাপত্যিক ঐতিহ্যগুলো বর্তমানে কোন পর্যায়ে আছে, বা এই সম্পর্কে যদি আপনি বলেন ভারতের মুসলিম স্থাপত্যিক ঐতিহ্যগুলো। অ্যাকচুয়ালি স্থাপত্যটা হচ্ছে ইতিহাসের একটা মৌলিক উপাদান। এটা আমরা যারা সামাজিক ইতিহাস গবেষণা করে তারা এটাকে বলে প্রাথমিক সোর্স। কিন্তু ভারতবর্ষে স্থাপত্য ইনট্যাক্ট রয়ে গেছে, ইনট্যাক্ট যত্ন করে রাখতেছে, যেগুলো থেকে পয়সা আয় করা যাচ্ছে। যেমন তাজমহল, হ্যাঁ, এটাতে কোটি কোটি টাকা আয় হচ্ছে। যেমন এখন যেটা হয়েছে হুমায়ুনের হুমায়ুনের সমাধি, এরকম যেগুলোর থেকে প্রচুর পয়সা আসছে সেগুলোর মেনটেনেন্স আছে, সেগুলোর গার্ডেন টার্ডেন দিয়ে পানির ফোয়ারা টোয়ারা দিয়ে সুন্দর করে মেনটেন করে রেখেছে। কিন্তু যে সমস্ত ওগুলোর থেকে আসছে না, পয়সা আসে না, সেইগুলা ক্রমশ ধ্বংস হয়ে যাচ্ছে। তার মধ্যে দুই ধরনের ধ্বংস, কিছুটা হলো পার্শিয়ালি ধ্বংস হয়ে গেছে, কিছুটা হলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। যেমন আমাদের বেঙ্গলের কথাই বলতেছি, দরজবাড়ি মস্ক, অথবা দরজবাড়ি মানে হলো মাদ্রাসা, দরজবাড়ি বাংলা আর আরবি শব্দের মিক্সার। তো এই যে ইউসুফ শাহের আমলে এটা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। কিন্তু দরজবাড়ি মসজিদটা পার্শিয়ালি ধ্বংস হয়ে গেছে। ছোট সোনা মসজিদ ইনট্যাক্ট আছে বলা যায়, হ্যাঁ, এখন একটু আরো ডেভেলপ করেছে। তো কিছু পার্শিয়ালি ধ্বংস হয়েছে, কিছুটা ফুল ড্যামেজ হয়েছে, কিছু সম্পূর্ণরূপে ইনট্যাক্ট আছে। বিশেষ করে ভারতে যে সমস্ত স্থাপত্য পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করেছে সেগুলো ভালো আছে, সবচেয়ে ভালো আছে। আর যেগুলা ধর্মীয় স্থাপনা, মস্ক, এগুলার খুব কাহিল অবস্থা। যেমন সবচেয়ে বড় স্থাপনার মধ্যে একটা স্থাপনা হচ্ছে দিল্লি মস্ক, দিল্লির শাহী জামে মস্ক। দিল্লির শাহী জামে মস্কের কিন্তু অবস্থা খুবই খারাপ, হ্যাঁ, একেবারে নোংরা অবস্থায় আছে, যেহেতু এটাতে কোনো পয়সা আয় হয় না, এটা কেবলমাত্র মুসলমানদের। এমন অবস্থা হয়েছে যে সম্রাট শাহজাহানের সেই মসজিদে এখন ভিক্ষার ঝুলি নিয়ে বসে আছে। ওখানে যদি চাঁদা তোলা হয় তার মানে সম্রাট শাহজাহানের ভিক্ষা করছে, এরকমই মনে হয়। মসজিদের জন্য মসজিদ স্থাপত্য গুলা খুব দুরবস্থা আছে। হ্যাঁ, টম গুলা অনেকটা ভালো আছে, ইতমদ্দৌলা টম ভালো আছে এগুলা। তারপরে এটার নাম কি, যে সিকান্দ্রা, আকবরের টম, এইগুলোতে পয়সা আসতেছে। আকবরের টমে ঢুকতে হলে পয়সা দিতে হচ্ছে, হুমায়ুনের টমে ঢুকতে হলে পয়সা দিতে হচ্ছে, ডলার দিতে হচ্ছে। তো এইগুলা মানে সিকান্দ্রা অথবা ওই যে ফতেপুর, সিকরি, এগুলা অবস্থা ভালো না। হ্যাঁ, কিন্তু যেগুলা দিয়ে পয়সা আসে সেগুলা ভালো আছে, ভালো আছে। আবার কিছু ফরচুনেটলি ভালো থেকে গেছে, যেমন 1 লাখি মৌজুলিয়াম। হ্যাঁ, 1 লাখি মৌজুলিয়াম হচ্ছে জালালউদ্দিন মোহাম্মদ শাহের কবর। অ্যাকচুয়ালি ওটা তৈরি করতে বলা হচ্ছে যে 1 লাখ স্বর্ণ মুদ্রা লেগেছে, সেই জন্য এটাকে 1 লাখি মৌজুলিয়াম এইভাবে ইতিহাসে লেখা হয়ে গেছে। এটা একেবারে অপূর্ব আছে, একদম মনে হচ্ছে না 2-4 মাস আগেই সম্পাদন হয়েছে। এটা কোথায় স্যার? এটা আমাদের গৌড়ে মানে বাংলাদেশ অংশে? না, ভারতে। তো আমি বলতে চাচ্ছি যে স্থাপত্য যেগুলোর মধ্যে দিয়ে আয় হচ্ছে সেগুলো ভালো আছে, যেগুলো ধর্মীয় স্থাপনা সেগুলো ডিকেইং, আর কিছু ন্যাচারালি ডিস্ট্রয় হয়ে গেছে। কারণ হলো যুগের পর যুগ আর টিকে থাকতে পারে না,
আপনারা জানেন যে সবকিছু ধ্বংস হবে, সেই ধারায় ধ্বংস হয়ে যাচ্ছে। ধরেন মানে অযত্নে বেশিরভাগই ধ্বংস হচ্ছে। খুবই বিখ্যাত স্থাপনা ছিল, স্থাপত্যকর্ম ছিল, এখন টোটালি কোনো নিদর্শন নাই, এরকম তো যদি আপনি না, এরকম মুসলমানদের এইরকম যেমন মোল্লা আতার সমাধি, বিখ্যাত একটা মস্ক আছে মোল্লা আতার, কিন্তু ওটা টম ভেঙে গেছে। এটা কোথায় স্যার? এটা হচ্ছে, এটাও গঙ্গারামপুরে পড়েছে, এটা গ্রেটার মালদা, এটা মনে হয় দিনাজপুর জেলায় পড়েছে, মানে পশ্চিম দিনাজপুর, বাংলাদেশের দিনাজপুর, পশ্চিম দিনাজপুরে পড়েছে মোল্লা আতার, পশ্চিমবঙ্গে। হ্যাঁ, পশ্চিমবঙ্গে। এটা দিঘিটা আছে, দিঘির পাশে মস্কটা ভেঙে গেছে। আচ্ছা, অনুরূপ ভাবে আমাদের এখানে আমাদের বাড়ির পাশে এই যে নসরত শাহ যে মসজিদ, সেটা তো ব্যস্ত হয়ে গেল, উপরে দিয়ে ভেঙে ওখানে ছাদ বসাই দিয়েছে। আমরা যখন ছাত্র ছিলাম তখনও কিন্তু এটা মসজিদটা ছিল। নসরত শাহের মসজিদ মানে ফতেহাবাদ। হ্যাঁ, এটা নষ্ট হয়ে গেছে। নসরত শাহ দিঘি, এই যে বড়দিঘি এটা ধ্বংস করে দিল। এটা ট্রমটা কিন্তু 75 আমরা যখন ইউনিভার্সিটি ভর্তি হতে যাচ্ছি তখন কিন্তু ট্রমটা ছিল। 80 নসরত শাহ মসজিদের ট্রম ছিল, বসতি কম ছিল, কিন্তু পরবর্তীকালে যখন বসতি হলো সেখানে তারা সাপের উপদ্রব থেকে বাঁচার জন্য তারা আগুন দিয়েছে। আগুন দেওয়ার পরে ওই ট্রমটা ফেটে গেছে। ফেটে যাওয়ার পরে তারা জোড়া দিতে চেষ্টা করেছে, আমাদের সিমেন্টের সাথে তো ওদের মিলবে না, মিলাতে পানি পড়তেছিল। ফলে পরবর্তীকালে জেনারেশন, এটা কোনো 90s এর দিকে হয়তো বা আনুমানিক, তো এটা ট্রমটা ভেঙে উপরে একটা ছাদ করে দিয়েছে, কিন্তু লেখা আছে সুলতান নসরত শাহ মসজিদ, এটা লেখা আছে, এটা আমি দেখেছি, বাংলায় লিখে দিয়েছে নতুন লেখা এটা। তো এইরকম সারা দেশে এরকম হয়েছে, সারা দেশে, মানে হোল ওভার দি ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে, ভারতবর্ষের সর্বত্র এরকমই হয়েছে। স্যার, এই যে আরবের সিন্ধু বিজয়ের সময়কালীন সিন্ধু বা তার আশপাশে কোন স্থাপনা আছে কিনা? আমরা তো আসলে ভারতের তাজমহল বা রেড ফোর্ট বা এগুলো নিয়ে আমাদের দিবালে মোহাম্মদ বিন কাসিম একটা মসজিদ করেছিল। দিবাল মানে হচ্ছে করাচি পোর্টের আগের নাম, যেটা তিনি প্রথম বিজয় করেছিলেন, সেখানে একটা মসজিদ করেছিলেন। আপনি জানেন যে মসজিদ তৈরি করাটা মুসলমানদের একটা নৈতিক দায়িত্ব হয়ে যায়, কারণ নিজের বাড়ি করার আগেই মসজিদ করে। প্রফেট নিজের বাড়ি করার আগেই মসজিদ করেছে, নিজে থাকার জায়গা করার আগেই মসজিদ করেছে। তো এটা হলো মুসলমানদের একটা ট্রেডিশন, যেখানে গেছে সেখানে একটা মসজিদ করেছে। এই যে উমেদ খান আমাদের চট্টগ্রাম বিজয় করার সাথে সাথে একটা মসজিদ করেছে, বড় মসজিদ করেছে। আমাদের এখানে সব শাসকরা মসজিদ করেছে। তো এইরকম মোহাম্মদ বিন কাসিম একটা মসজিদ করেছিল দিবালে। তো কিছুদিন আগে এই মসজিদটি আবিষ্কার হয়েছে। এটাও ভগ্নাংশ, জরাজীর্ণ অবস্থায়, এটা কিছুটা মাটির নিচে চলে গেছিল, কিছুটা উপরে ছিল, এটাকে উদ্ধার করা হয়েছে। এটার উপরে একটা পেপার পাবলিশ হয়েছে, দেখলাম আলিগড়ে। এটা হলো দিবালে মোহাম্মদ বিন কাসিম। আমরা যেটা সিন্ধু প্রদেশ বলি, করাচি কি ওই প্রদেশের মধ্যে? রাজধানী, সিন্ধের রাজধানী হচ্ছে করাচি। আচ্ছা আচ্ছা, এখন তো মানে করাচি শহরটা আমরা যেভাবে বুঝি, এবার সিন্ধ প্রদেশটা ওভাবে আমরা লোকেট করতে পারি না সাধারণত। এটা আমাদের জিওগ্রাফিক্যাল নলেজ এবং আজকের জেনারেশনরা সেপারেট হয়ে গেছে। তো 3টা দেশ হয়ে গেছে, পাকিস্তান, ভারত এবং বাংলাদেশ, 3টা দেশ হয়ে গেছে। স্বাভাবিকভাবে আমাদের ছেলেদের জিওগ্রাফিক্যাল নলেজ মানে উইদিন আওয়ার টেরিটরি হয়ে গেছে। আগের ছেলেরা আমরা পাকিস্তানের জিওগ্রাফিও পড়েছি এবং বাংলাদেশের জিওগ্রাফি পড়েছি, ইস্ট পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তান। আমার বাবারা সমগ্র ভারতের, তারা ভারতের সিটিজেন ছিল, সেই ব্রিটিশ সিটিজেন ছিল, সেই জন্য তারা সমগ্র ভারতের ভূগোল পড়তে হয়েছে। ভারতবর্ষের ভূগোল আমি দেখেছি। ভূগোল খুব বেশি পড়ানো হয় না আমাদের স্কুলগুলোতেও পড়ানো হয় না, এবং আমাদের জিওগ্রাফিক্যাল নলেজ খুবই পুয়ার আর কি। আচ্ছা, আমরা জিনিসটা ক্লিয়ার বুঝতে পেরেছি স্যার। এরপরে আমি আপনার কাছে যেটা জানতে চাচ্ছি সেটি হচ্ছে যে বাংলাদেশে মুসলিম ইতিহাস ও ঐতিহ্য চর্চা বর্তমানে কোন পর্যায়ে রয়েছে, এই বিষয়ে আপনার মূল্যায়ন? এগুলো 20th সেঞ্চুরির প্রথম দিকে আমাদের স্যার আজিজুল হক সাহেবেরা শুরু করেছিলেন। ওই যে স্যার আজিজুল হক ক্যালকাটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর থাকা অবস্থায় উনি এদিকে শুরু করেছিলেন। তারপরে একটা জেনারেশন সৃষ্টি হয়েছে। হ্যাঁ, এই জেনারেশনটা হচ্ছে এই যে আব্দুল করিম, আব্দুর রহিম, এই গোষ্ঠীটা, অথবা মোহর আলী, এই গোষ্ঠীটা সৃষ্টি হয়েছিল। এইগুলা আর্লি পাকিস্তান পিরিয়ডে এইগুলো সৃষ্টি হয়েছে। লেট পাকিস্তানে যারা বের হয়েছে তারা আবার একটু ডিরেল হয়ে গেছে। ডিরেল বলতে ওই সেন্সে না,
তারা ওই মুসলিম ঐতিহ্যের সাথে আর সংকর নয়, কারণ তারা একটু সেকুলার হওয়ার চেষ্টা করেছে। ফলে সেকুলার হওয়ার চেষ্টা করেছে না, তারা আসলে ন্যাশনালিস্ট ইতিহাস চর্চার চেষ্টা করেছে। ন্যাশনালিস্ট বলতে আসলে বাঙালি জাতীয়তাবাদী চেতনার উপর ভিত্তি করে ইতিহাস প্রণয়ন চেষ্টা করেছে। তারপরে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, স্বাধীন হওয়ার পরে সেকুলার ধারা সৃষ্টি হয়ে গেছে। সেকুলার ধারার সাথে সাথে মার্ক্সীয় একটা ধারা, যদিও সেটা ক্ষীণ কিন্তু খুব শক্ত একটা ধারা প্রবাহিত হয়ে গেছে ইতিহাস চর্চার মধ্যে। মার্ক্সীয় ধারাটা যদিও শুধুমাত্র একটা কেন্দ্রে ওকে ইয়ে করেছিল মার্ক্সীয় ধারা, তারপরে জাতীয়তাবাদী ধারা তো প্রবল হয়ে উঠেছে, বাঙালি জাতীয়তাবাদী ধারা। তখন বাঙালি জাতীয়তাবাদী ধারার মধ্যে দিয়ে মুসলিম ইতিহাস চর্চা ক্ষীণ হয়ে যাচ্ছে, এবং যেই মানুষগুলা মুসলিম ইতিহাস চর্চা করছিল, আব্দুল করিম, আব্দুর রহিম, মঈনুদ্দিন আহমদ খান অথবা মোহর আলী, এই লাইনের এই গ্রুপটা যারা 50 দশকের MA পাস করেছে, PhD করেছে, তখন তারা তাদের ঐতিহ্যটা ধরে রাখতে পারে না, তারা তাদের কোনো সাকসেসর রেখে যেতে পারে। কারণ হচ্ছে জাতীয়তাবাদী স্রোতটা এটা সাংঘাতিকভাবে প্রবল হয়ে গেছে। ওটা প্রবল হওয়ার কারণে এই মুসলিম ইতিহাস চর্চা সেপারেট কোনো ধারা গড়ে ওঠে নাই। আর যারা এখন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি পড়তেছে, এখন আজকে 20-30 বছর ধরে তারা বাংলাদেশের ইতিহাস পড়তে চেষ্টা করতেছে। মুসলমানদের ইতিহাস বলে কোনো কিছু আলাদা নাই। তারা হিস্ট্রি অফ দ্য মিডল ইস্ট পড়তেছে, হিস্ট্রি অফ দ্য বেঙ্গল পড়তেছে, বেঙ্গলের মধ্যে একাধিক কোর্স পড়তেছে, ইন্ডিয়া পড়তেছে অথবা সাউথ ইস্ট এশিয়া পড়তেছে, কিন্তু এমন কোনো স্পিরিট তাদের মধ্যে ডেভেলপ করে নাই যেটা ইসলাম, রিয়েল হিস্ট্রি অফ ইসলাম, সেই স্পিরিটটা ডেভেলপ করে নাই। মঈনুদ্দিন খানরা তাদের সাকসেসর রেখে যেতে পারে নাই, আব্দুল করিমরা তাদের সাকসেসর রেখে যেতে পারে নাই, এবং মোহর আলীরা সেটা পারে নাই। কারণ হচ্ছে জাতীয়তাবাদী স্রোতটা সাংঘাতিক প্রবল হওয়ার কারণে। এখন জাতীয়তাবাদী স্রোত দ্বিধা বিভক্ত হয়ে গেছে, বাঙালি জাতীয়তাবাদ না বাংলাদেশি জাতীয়তাবাদ, একটা বিরাট বিতর্ক হয়েছে। আমরা ইনস্টিটিউট অফ বাংলাদেশ স্টাডিজে এটা নিয়ে বিতর্ক করে লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলেছি, এবং সেটা পরবর্তীকালে গ্রাউন্ডে খুব একটা দাঁড় করাতে পারে নাই। কিন্তু আলটিমেটলি এখন আমরা সবাই বাংলাদেশি হয়ে গেছি, কারণ আমাদের পাসপোর্ট বাংলাদেশি ধারায় প্রবাহিত হয়েছে। তো সেই জন্য মুসলমানদের ইতিহাস চর্চা অথবা ইসলামের ইতিহাস যেটা বলতে ইন রিয়েল সেন্স বেস করে ইয়েকে প্রাইমারি সোর্সের উপর বেস করে প্রণয়ন করবে, সেই সক্ষমতা আমরা হারিয়ে ফেলেছি। এটার পেছনে প্রধান কারণ হচ্ছে আরবি ফার্সির চর্চা চলে যাওয়া। কারণ রিয়েল মূল সোর্সটা হচ্ছে ফার্সি, মূল সোর্সটা হচ্ছে আরবি। যেখানেই যেইখানেই হাত দেওয়া হোক না কেন, চট্টগ্রামের মধ্যযুগের ইতিহাস চর্চা করতে হলে তাকে ফার্সি জানতে হবে, বাংলাদেশের এই মধ্যযুগের ইতিহাস জানতে হলে ফার্সি জানবে। মফিজুল্লাহ কবির অনেক বড় একজন হিস্টোরিয়ান, তিনি খুব আফসোস করে বলছিল যে আমাদের ছেলেরা ইতিহাস পরিষদের সভাপতির ভাষণে, মূল সভাপতির ভাষণে বলেছিল যে আমাদের ছেলেরা ভাষা শিক্ষা করার পরিবর্তে তারা গবেষণার ক্ষেত্র পরিবর্তন করে দেবে। যেহেতু এইখানে গবেষণা করলে আমাকে ফার্সি শিখতে হবে অথবা আরবি শিখতে হবে, সেই জন্য আমি আমার ওই রিসার্চ প্রজেক্টটা আমি চেঞ্জ করে ফেললাম, ইংরেজি অথবা বাংলার মধ্যে নিয়ে আসলাম। এই জন্য সেপারেট একটি ধারা আমরা এস্টাবলিশ করতে পারিনি। এটা আমাদের জন্য আসলে দুঃখজনক, কারণ আমাদের মুসলিম হিস্ট্রি যেটা আমরা বলছি, ভারতের মুসলমানদের আগমন থেকে শুরু করে একদম মুঘল আমলের শেষ পর্যন্ত যত এই সময়টাতে যত ঐতিহাসিক সোর্স সব তো ফার্সিতে। আমরা তো ফার্সি পড়তে পারি না, আর আমাদেরকে আসলে বাংলা ইংরেজির বাইরে কোনো ভাষা শিখতে উৎসাহিত করা হচ্ছে না, এবং ফার্সি উর্দুর ব্যাপারে আমাদের মধ্যে একটা বিদ্বেষ ভাব সৃষ্টি করা হয়েছে, ইন্টেনশনালি হোক বা যেভাবেই হোক। তো আমি পার্সোনালি আমিও কিন্তু এই মুসলিম স্থাপত্যিক ঐতিহ্যগুলো নিয়ে কাজ করতে গিয়ে দেখি যে আসলে আমাদেরকে ফার্সি একটু হলেও জানতে হবে। আমি আন্দরবিল্লা মসজিদে ফার্সি একটা শিলালিপি পাই, যে সেখানে আমি ওই দিন একটা মাদ্রাসার ছাত্রকে পাঠাইয়া ওটার ফার্সি পাঠ এবং বাংলা অনুবাদটা আমি উদ্ধার করি। তো এত কষ্ট করে আসলে এখন মানুষ কাজ করতে চায় না, আমারও সেটা কষ্ট হয়েছে, আমিও সেটা বেশি দিন ধরে রাখতে পারি নাই। আমি নিজেও ফার্সি শিখতে চাইছি,
কোনো ওস্তাদের কাছে গিয়ে শিখার মতো সময় ওস্তাদও নাই, ওস্তাদের কাছে গিয়ে যারা ফার্সি পারে কাউমি মাদ্রাসাগুলোতে কেউ পারে না। আমি একটা অভিজ্ঞতার কথা বলি, জানি না কি হবে এটা। আমি লোকাল হিস্ট্রিতে কাজ করেছি। লোকাল হিস্ট্রিতে কাজ করতে গিয়ে আমি দেখলাম যে প্রথম লোকাল হিস্ট্রিটা হচ্ছে তারিখে নসরত জং, এটা ফার্সি ভাষায় লেখা। এটা আমি ক্যালকাটা ন্যাশনাল লাইব্রেরি থেকে উদ্ধার করেছি, ফটোকপি করে নিয়েছি। আনার পরে আমার পিএইচডি যখন 89 হয়ে গেল, প্রথম এটা নিয়ে চট্টগ্রামে এসে পটিয়া মাদ্রাসা, হান্টাজিটি মাদ্রাসা, অনেক মানুষ, অনেক মৌলবীদের কাছে গেছি। তারা এটা পাঠ উদ্ধার করতে পারে না। তারা বলে যে এটা হলো পুরাতন ফার্সি, এটা তারা জানে না। তারা আধুনিক ফার্সি কিছু জানে, আর তারা সাদি, হাফিজ, সাদি, ওমর খৈয়ম এই সমস্ত গুলো পড়তে জানে, কিন্তু তারা এটা পড়তে পারে না। তো আমি অনেক কষ্ট করলাম, পারলাম না। তারপরে করিম স্যারের সাথে যখন থাকতাম, করিম স্যার বলে যাচ্ছে ঠিক আছে, তুমি তোমার প্রয়োজনীয় অংশটা আমি অনুবাদ করে দিচ্ছি। করিম স্যার ভালো ফার্সি জানতেন, করিম স্যাররা জানতেন, করিম স্যার ফার্সি ভালো জানতেন যে কারণ করিম স্যাররা হচ্ছে হাই মাদ্রাসা ছাত্র। করিম স্যার, মঈনুদ্দিন আহমদ, ডক্টর মঈনুদ্দিন আহমদ খান, ডক্টর গফুর, এই যে এগুলা পিপল গুলো সৃষ্টি হয়েছিল, এগুলো হচ্ছে হাই মাদ্রাসা, ওই যে ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজ যেটা পাহাড়ের উপর ছিল, ওই মাদ্রাসা যেখানে মহসিন কলেজ, আজি মোহাম্মদ মহসিনের জায়গায় সম্পত্তি, ওখানে যে হাই মাদ্রাসা ছিল সেখান থেকে তারা হাই মাদ্রাসা পাস করেছে, মানে 10 গ্রেড পাস করেছে, তারপরে ম্যাট্রিকুলেশন লেভেলের পাস করেছে, তারপর তারা এফএ পাস করেছে ওখান থেকে, ফার্স্ট আর্টস ক্যালকাটা ইউনিভার্সিটি। তো এইটাও ওখান থেকে পাস করেছে। ওখানে এখনো অসংখ্য পাণ্ডুলিপি আছে যেগুলো ফার্সি এবং আরবি, ফার্সি বেশি, আরবি কম। তো তারা তো ফার্সি পড়েছে এবং পড়তে জানে। এমনকি ইনস্ক্রিপশনে পেঁচানো যে সমস্ত ক্যালিগ্রাফি আছে সেগুলো করিম স্যারকে আমি দেখেছি। টাঙ্গাইলের আতিয়া মস্কের পাণ্ডুল শিলালিপিটার ফটোকপি ওনার কাছে পাঠানো হয়েছে, ওনার ছাত্র পাঠিয়েছে। উনি 3-4 দিন ধরে ওইটার দিকে তাকাই আছে। হ্যাঁ, উনি তখন সিগারেট খেতেন, সিগারেট খায় আর ওটার দিকে তাকাই থাকে, আর একটু হাঁটে। আমি ওনার সাথে থাকি। আমি বললাম যে এত কষ্ট করার দরকার, এটা অন্য কাউকে দেন, পারে কিনে দেখি। কেউ, আমি না পারলে কেউ পারবে। তো পরে দেখা গেল যে হঠাৎ করে 2-3 দিন পরে আমাকে বলে যে এটা তো উদ্ধার হয়েছে। আমি কিভাবে? বুঝে এই যে দেখো, মনজাল্লা জিয়া শাওইন্দা হইলা বেইজিনি, মাঝখানে একটা লাইন পড়া গেছে। তার মানে এটা পুরোটা একটা আয়াতুল কুরসি, কিছুই না। আমরা যে করতেছি এই পাণ্ডু শিলালিপিতে ওখানে সেট করা আছে, এটা হলো উনি এতদিন আয়াতুল কুরসি। সেটা উনি যখন পড়ছেন আমিও পড়তে পারতেছি। উনি পড়ার পরে আমিও দেখলাম যে না, ঠিকই তো আছে, এটা তো মনজাল্লা জিয়া শাওইন্দা হইলা বেইজিনি পড়া যাচ্ছে। এখন পুরোটাই উদ্ধার হয়ে গেছে, কিন্তু তার জন্য তাকে 3 দিন অথবা 4 দিন সময় লাগছে। এত কষ্ট করে এই জ্ঞান চর্চা, যেহেতু তারা আরবি ফার্সি জানতো, তারা পারে। আমরা কি করছি? আমরা আরবি ফার্সি জানি না। হ্যাঁ, আমাদের দেশে গ্রাজুয়েশন দেওয়া হয় কোনো ল্যাঙ্গুয়েজ দেখে না, বাংলা জানলে এসে BA-MA পাস করতে পারে। হ্যাঁ, আগে পারতো না, এখন পারে। তো সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটিতে 3টা ল্যাঙ্গুয়েজ না জানলে তারা গ্রাজুয়েট করে না। একটা বাংলা মাদার টাং জানতে হবে, ইংরেজি জানতে হবে, আর একটা থার্ড ল্যাঙ্গুয়েজ বলো না। থার্ড ল্যাঙ্গুয়েজ তোমার স্বাধীনতা আছে। হ্যাঁ, তুমি যে কোনোটাই পছন্দ করতে পারো। মাদার টাং ইংলিশ এবং থার্ড ল্যাঙ্গুয়েজ বলো, এটা জানতে হবে। ওই পদ্ধতি আমাদের নাই, যার কারণে আমরা ফার্সিও শিখতে পারি নাই, আরবিও শিখতে পারি নাই। এবং আরবির এত মাদ্রাসা আছে না, তারা কেউ কিন্তু আরবি জানে না। কিন্তু ইদানিং ফার্সির একটা চর্চা হচ্ছে, আধুনিক ফার্সি। এটা হচ্ছে ইরানিয়ান কালচারাল সেন্টারের মাধ্যমে বিভিন্ন ইউনিভার্সিটিতে ডিপার্টমেন্ট খুলে তারা ফার্সি চর্চা করতেছে। এই ফার্সি আবার আমাদের ইতিহাসের উৎস হিসাবে ব্যবহার হয় না, কারণ আমাদের ইতিহাসের উৎস যেহেতু ওই যে তারিখে নসরত জঙ্গি, ওটা করিম স্যার আমাকে কিছু অংশ অনুবাদ করে দিয়েছিল। ওটার উপর ভিত্তি করে আমি তারিখে নসরত জঙ্গি অ্যান্ড ইভ্যালুয়েশন বলে একটা আর্টিকেল লিখেছিলাম। সেই আর্টিকেলটা ইনস্টিটিউট অফ বাংলাদেশ স্টাডিজে পাবলিশ হয়েছিল। কিন্তু পরবর্তীকালে ওই যে আবুল কালাম মোহাম্মদ জাকারিয়া, উনি এটাকে অনুবাদ করেছেন সম্ভবত বাংলা একাডেমি থেকে। আহলে মোহাম্মদ জং উনি অনুবাদ করেছেন। তারপরে তারিখে বাংলা অনুবাদ করেছেন, এই যে তারিখে নসরত জঙ্গি অনুবাদ করেছেন। এইগুলো বাংলা একাডেমি থেকে ছাপানো হয়েছে। তো আরেকজনের মানে মুখে ঝাল খাওয়ার মতো আর কি অনুবাদ, মানে কি অনুবাদ মানে হচ্ছে আরেকজনের মুখে ঝাল খাওয়ার।
কোনো টেস্ট নাই, কিন্তু উপায় নেই আর কি। আচ্ছা, আমরা পরের প্রশ্নে যাই স্যার। পরের প্রশ্নটা হচ্ছে যে সুলতানি ও মোগল আমলের অনেক স্থাপত্য নিদর্শন এখন ধ্বংসপ্রায়। এই ক্ষেত্রে বাংলাদেশের কথা আমরা বলছি। তো এই সরকার বা সংশ্লিষ্ট মহল, পুরাকীর্তি অধিদপ্তর, তারাও বেশ উদাসীন এই ব্যাপারে আমাদের আলোচনায় এসেছে। তারপরেও যদি আমরা একটু যদি স্যার জানতে চাই যে সরকারের বা সংশ্লিষ্ট দপ্তরের আসলে এখানে কি ভূমিকাটা থাকা উচিত হলো যে পুরো আর্কিওলজি ডিপার্টমেন্ট আর কি, পুরাতত্ত্ব বিভাগ বা প্রত্নতত্ত্ব বিভাগ যে নামেই অনুবাদ করা হোক না কেন, এটা কিন্তু অনেক পুরাতন একটা ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টে আমাদের রাখাল দাস বন্দ্যোপাধ্যায় চাকরি করেছে। রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের মতো বড় হিস্টোরিয়ান চাকরি করেছে এখানে। তো আমাদের নাম কি যে আমদ হাসান দানিও এখানে চাকরি করেছে। আমাদের গফুর, ডক্টর M.A. গফুর, হ্যাঁ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যিনি প্রফেসর ছিলেন, আরবি ফার্সি বিভাগের প্রতিষ্ঠাতা, তিনিও এই ডিপার্টমেন্টে চাকরি করেছেন। উনি থার্ডটা উপরে কাজ করছেন, সিন্ধু সভ্যতার উপরে, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের উপরে PhD করেছেন গফুর স্যার। উনি আমার শিক্ষক ছিলেন। তো এক সময়ে এটা আর ছিল, যেগুলার মূল্যায়ন ছিল গভর্নমেন্ট প্যাট্রোনাইজ করতে হচ্ছে, পাকিস্তান গভর্নমেন্ট যথেষ্ট প্যাট্রোনাইজ করেছে। বাংলাদেশে এটা চাকরি হয়ে গেছে, ডিভোশনওয়ালা ছেলেপেলেরা ওখানে যাচ্ছে না, একটা চাকরির জন্য যাচ্ছে। এখন আর্কিওলজি ডিপার্টমেন্টের ডাইরেক্টর জেনারেল থেকে শুরু করে ডাইরেক্টর, ডেপুটি ডাইরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, রিসার্চ অফিসার, অনেক মানুষের চাকরির সংস্থান হয়েছে, কিন্তু ডিভোশনওয়ালা লোক খুবই কম আছে। তো যার কারণে এটা হলো একটা ডিভোটেড, হ্যাঁ, বাংলাদেশে আর্কিওলজি ডিপার্টমেন্ট পড়ানো হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। সেখানে কয়েকজন শিক্ষক, ভালো শিক্ষক আছেন যারা আর্কিওলজি শিক্ষাতে সক্ষম, কিন্তু তারা অনেক জায়গায় খনন কার্য করতেছে। বিশেষ করে নরসিংদীর ওই যে ওয়ারি বটেশ্বরে তারা খনন কার্য এখন চলতেছে, আজকে কয়েক বছর ধরে চলতেছে। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই দিক দিয়ে খুব অগ্রসর অবস্থায় আছে, কিন্তু ওই বললাম তো, এটা কোথায় ভর্তি হতে না পেরে যদি আর্কিওলজিতে ভর্তি হয়, কোথায় চাকরি না পাইয়া যদি আর্কিওলজিতে চাকরি করতে হয়, তাহলে তার দ্বারা আর্কিওলজি কোন ডিপার্টমেন্টের কোনো উপকার হবে না। ডিভোটেড পার্সন যারা আছে, আমার এক ছাত্র আছে, সে মোটামুটি ঘুরাফেরা করে খোঁজ খবর রাখে, ডিপার্টমেন্টে আর্কিওলজি ডিপার্টমেন্টে চাকরি করে, ডেপুটি ডাইরেক্টর অথবা ডাইরেক্টর এরকম র্যাঙ্কে চাকরি করে। তার কিছুটা ডিভোশন ছিল, কিন্তু সেও তার ওই যে আরবি ফার্সি ব্যাকগ্রাউন্ড না থাকার কারণে সেও লেজে গোবর করে ফেলে, হ্যাঁ, মানে ফাইন্ড আউট করতে পারে না যে প্রপারলি কোথায় হবে। এই জন্য আমাদের আর্কিওলজি ডিপার্টমেন্ট থেকে আমরা যতটুকু পাওয়ার কথা ততটুকু পাইনি। আর তারা বলে যে তাদের জনবলের সমস্যা। একটা মনুমেন্টকে, একটা টম্বকে যদি পাহারা দিয়ে রাখতে হয়, সাইনবোর্ডটা লাগাই দিয়ে চলে গেলে তার হবে না। এটা পুরাকীর্তি দপ্তরের সংরক্ষিত, এই কথা একটা সাইনবোর্ড লাগাই দিয়ে চলে গেছে, তাতে তো হবে না। হ্যাঁ, কিন্তু ওই যে তাদের জনবলের, তারা বলে তাদের জনবলের সমস্যা, আমরা দেখতেছি যে তাদের ডিভোশনের সমস্যা। ফলে সরকারের পক্ষ থেকে তেমন কোনো, এই বিভাগ থেকে আমরা তেমন কোনো উপকার পাচ্ছি না। ওরা সরকার থেকে আসলে আদায় করে নিতে ওরকম সচেষ্টও নয়, আর সরকারেরও এই ব্যাপারে খুব বেশি আগ্রহ নাই। এটা তো নন প্রফিটেবল, সেটাই। এটাও আমাদের জন্য আসলে দুঃখজনক। এই ব্যাপারে আমরা ইতিবাচক কোনো পদক্ষেপ আশা করব, জানি না। এটা জানো যে আমাদের এখানে মসজিদ ভেঙে ফেলতেছে, হ্যাঁ, ইন্ডিয়ান ইমাম এক্সটেনশন অথবা রিনোভেশনের নামে ভেঙে ফেলতেছে। এমন জায়গার শর্ট হয়ে গেছে, মানুষ বেশি হয়ে গেছে, সম্প্রসারণ দরকার হচ্ছে, এই জন্য এগুলো রাখা খুব মুশকিল। তো এর পরের প্রশ্নটাও স্যার আমাদের এতক্ষণ আলোচনায় নানানভাবে প্রাসঙ্গিকভাবে এসেছে। তারপরও আমি একটু জানতে চাই যে মুসলমানদের ইতিহাস চর্চায় চট্টগ্রামের ইতিহাসবিদ, চট্টগ্রামে বলছি এই জন্য যে ওনাদের জন্ম চট্টগ্রামে, ওনারা তো নিঃসন্দেহে এশিয়া খ্যাত বা পৃথিবীর একজন নামকরা ইতিহাসবিদ, ডক্টর আব্দুল করিম এবং ডক্টর মুঈনুদ্দিন আহমদ খান, এই দুইজন সহ চট্টগ্রামের অন্যান্য ইতিহাসবিদদের মুসলিম ইতিহাস চর্চায় আসলে কতটুকু অবদান? এখানে দুইটা ব্যাপার আছে। মুঈনুদ্দিন আহমদ খান, ডক্টর মুঈনুদ্দিন আহমদ খান এবং ডক্টর আব্দুল করিম, এরা হলো সহপাঠী এবং সমবয়সী প্রায়। তারা দুইজনই একই শিক্ষকের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছে। তিনি হলেন আমদ হাসান দানি, পাকিস্তানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন,
পরে উনি চলে যায় এবং উনি কায়েদে আজম বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস প্রফেসর অবস্থায় অল্প দিন আগে মারা গেছে, বেশি দিন হয় নাই মারা গেছে। উনি পাকিস্তানি ছিলেন? পাকিস্তানি না, উনি ইউপির লোক ছিলেন, আহমদ হাসান দানি, এই উত্তরপ্রদেশের লোক। উত্তরপ্রদেশের লোক, কিন্তু উনি পাকিস্তানি সিটিজেন। আচ্ছা। তো ওনার আন্ডারে ওনারা দুইজনই প্রশিক্ষণ নিয়েছেন। উনি তো এশিয়াটিক সোসাইটিরও, হ্যাঁ, এশিয়াটিক সোসাইটিরও ফাউন্ডার, প্রেসিডেন্ট আর সেক্রেটারি জেনারেল ছিলেন। তো আমি বলতে চাচ্ছি যে করিম স্যারকে যেহেতু উনি ফার্সিতে বেশি দক্ষ ছিলেন, সেজন্য তাকে মিডল এজ, যেটা মুসলমানদের ইতিহাস, যেটা সুলতানি এবং মোগল আমলের উপরে তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, সেটার উপরে তিনি পিএইচডি থিসিস করেছেন এবং 2বার পিএইচডি করেছেন, 2বারই মুসলিম রুলের মধ্যে করেছেন। একবার সোশ্যাল হিস্ট্রি অফ দ্য মুসলিমস অফ বেঙ্গল, যেটা ডান টু 1538 পর্যন্ত, এটা তার প্রথম পিএইচডি দানি সাহেবের আন্ডারে। পরবর্তীকালে মেজর হ্যারিসনের আন্ডারে পিএইচডি করেছেন, সেটা হলো মুর্শিদ কুলি খান অ্যান্ড হিজ টাইমস। এটা দুইটাই এশিয়াটিক সোসাইটি থেকে পাবলিশ হয়েছে। কিন্তু মঈনুদ্দিন খানের ব্যাপারটা অন্যরকম। মঈনুদ্দিন খানকে কিন্তু মডার্ন পিরিয়ডে পার করাই দিয়েছে। দানি সাহেব কেন পার করাইছেন আমি জানি না, এটা হলো উনি 19th সেঞ্চুরির উপরে, তার সমস্ত ইতিহাস চর্চা হলো 19th সেঞ্চুরি। তার ফরাইজি মুভমেন্ট 19th সেঞ্চুরি, তিতুরির মুভমেন্ট 19th সেঞ্চুরি, ওয়াবি ট্রায়াল 19th সেঞ্চুরি, 1857 19th সেঞ্চুরিতে, মানে 19th সেঞ্চুরিতে সমস্ত ইতিহাস চর্চার কাজ করেছেন মঈনুদ্দিন আহমদ খান। তার মানে হচ্ছে দুইজনের ফিল্ড দুইটা, একজন হচ্ছে মিডল এজে 1757 এর পরে করিম স্যারের তেমন কোনো লেখাজোখা খুব একটা নাই, উনি আর কাজ করেন নাই। আর মঈনুদ্দিন খান শুরু করেছেন 18th সেঞ্চুরির শেষ থেকে 19th সেঞ্চুরি, পুরো 19th সেঞ্চুরিতে কাজ করেছেন। আবার করিম স্যার ডিভোটেশন ছিল অনলি ইন হিস্ট্রি, ইতিহাস চর্চার দিকে একেবারে সার্বক্ষণিক একজন নিষ্ঠাবান গবেষক ছিলেন করিম স্যার। মঈনুদ্দিন খান নিষ্ঠাবান গবেষণার সাথে সাথে মঈনুদ্দিন খান দর্শন চর্চা করেছেন। উনি ইতিহাসের পাশাপাশি ফিলসফি নিয়ে চর্চা করেছেন। ফিলসফিটা হচ্ছে ওনার ওই ফিলসফি ডিপার্টমেন্টে ভর্তি হয়েছিলেন। 2 বছর কোর্স করার পরে উনি স্কলারশিপ পেয়ে চলে যান, এখানে আর ফিলসফির ডিগ্রিটা হয়নি, এমএ ডিগ্রিটা। তো ফিলসফি ডিগ্রি না হলেও উনি ফিলসফির উপরে অনেক অবদান রেখে গেছেন, বিশেষ করে মুসলিম পলিটিক্যাল থট, যেটা ফারাবি, খলদুন, গাজ্জালি, মাওয়ার্দি, যেগুলো অত্যন্ত কঠিন বিষয়, সেগুলা মঈনুদ্দিন খান রপ্ত করেছিলেন এবং আমাদেরকে দান করে দিয়ে গেছেন। তার উপরে তার মুসলিম দর্শন চিন্তার পটভূমি, মুসলমান দর্শন, অনেকগুলো বই আছে, একটা দুইটা না, অনেকগুলো বই। ফাইনালি উনি বিজ্ঞানের ইতিহাসের উপরে চর্চা করেছেন, যেটা হচ্ছে জিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য এক্সপেরিমেন্টাল সায়েন্সেস। এটা সাংঘাতিক, ফিজিক্সের লোকদের হিমশিম খেয়ে যাচ্ছে এটা পড়তে। না, এখানে তো বর্তমান রাজশাহী ইউনিভার্সিটির ভিসি সাহেব আসছিলেন চট্টগ্রামে, এই বইয়ের যখন ওনার লেখাটা আমরা পাবলিশ করতেছি। তো দুইজনের দুই ক্ষেত্র। আবার ব্যক্তি জীবনে ও মঈনুদ্দিন খান একজন সুফি ছিলেন, এবং সুফি এবং দরবেশ বলতে আমরা যা বুঝি সেটাও ছিলেন। তার মানে একই ব্যক্তি হিস্টোরিয়ান, ফিলসফার এবং সুফি, দরবেশ একই ব্যক্তির মধ্যে ছিলেন, এবং উনি দীর্ঘ জীবন লাভ করেছিলেন। প্রায় 100 বর্ষ তার জীবন ছিল। আমরা তার করছি যে তার স্মারক গ্রন্থ করছি, সেখানে সব ধরনের লেখা এসেছে। তার বিজ্ঞানের উপরে লেখা, দর্শনের উপরে লেখা, তার ইতিহাস চর্চার উপর লেখা, এবং তার স্মৃতিকথা অনেকে লিখেছেন। তার ছাত্ররা স্মৃতিকথা লিখেছেন বেশি। তো তার ছাত্রদের মধ্যে ইয়াং একটা সেকশন দেখলাম যে বেশ ভালো রপ্ত করতে পেরেছেন ফিলসফি ছাত্র, তারা তার সাথে কাজ করেছেন। তো মঈনুদ্দিন খান আর ডক্টর আব্দুল করিমের ব্যাপার, আমি দুইজনেরই ছাত্র। আমার আরেকজন শিক্ষক ছিলেন, তিনি হচ্ছেন সিন্ধের উপরে যে কাজ করছে, ওই যে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের উপরে, সিন্ধু সভ্যতার উপরে। রাখাল দাস বন্দ্যোপাধ্যায় খনন করার সময় কাজ করেছেন, কিন্তু একদম ফার্স্ট ইনিশিয়াল কাজ রাখাল দাস বন্দ্যোপাধ্যায় কাজ করেছেন। তার তখন সুপারিনটেন্ডেন্ট যিনি ছিলেন, আমার ইংরেজ, তার নাম আমার মনে পড়ছে না এই মুহূর্তে, ইংরেজি সুপারভাইজার ছিলেন উনি ছিলেন একদম ফিল্ড অফিসার। আর উনি আপনার টিচার ছিলেন? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়? না, ওই যে ইংরেজ। না,
আচ্ছা, ওনাকে আমি আমার নামটা মনে পড়ছে না বলতেছি, নামটা আমারও জানা ছিল এই মুহূর্তে মনে আসছে। এটা অনেক আগের, মনিউদ্দিন খানরা এটা পায় নাই, তাদের অনেক আগে। রাখাল দাস বন্দ্যোপাধ্যায় তো 1920-30-এর দিকে বইগুলো লিখেছেন। তারপরে ওই লাইনে কাজ করেছেন নলিনীকান্ত ভট্টাচার্য, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, নলিনী ভট্টাচার্য, এরা এই লাইনে কাজ করেছেন বেশি। কিন্তু মুসলমানদের মধ্যে চট্টগ্রামের এম.এ. গফুর, তার থিসিস পাবলিশড হয়েছে, হ্যাঁ, ওই যে আর্কিওলজিক্যাল অফ সিন্ধ এন্ড থাট্টা, মানে সিন্ধু এবং থাট্টা অঞ্চলের পুরাকীর্তি, এইরকম একটা টাইটেলটা হুবহু মনে নাই। কিন্তু ইনি জার্মানের হামবুর্গ বিশ্ববিদ্যালয়ে এই ডিগ্রিটা করেছিলেন আর্কিওলজি, এবং উনি আর্কিওলজি ডিপার্টমেন্টে চাকরি করতেন। আর্কিওলজি ডিপার্টমেন্টের সুপারিনটেন্ডেন্ট বলে একটা বড় পদ ছিল, সেই পদে অধিষ্ঠিত ছিলেন। সেখান থেকে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রফেসর হিসেবে চলে এসেছিলেন। ইনি পটিয়ার লোক, আব্দুল গফুর স্যার, আব্দুল গফুর। হ্যাঁ, ওনার এখানে একাধিক আব্দুল গফুর থাকার কারণে উনি ডক্টর এম.এ. গফুর নামে পরিচিত ছিলেন আর কি। উনি আমার শিক্ষক ছিলেন, আমি সাবসিডিয়ারি পড়েছি ওনার কাছে। তো উনি এখানকার আরবি ফার্সি ডিপার্টমেন্ট, ওনার ইতিহাস চর্চার সাংঘাতিক অবদান আছে, এবং অত্যন্ত কঠিন অধ্যায়টি, হ্যাঁ, যেটার সাথে মঈনুদ্দিন খান অথবা আব্দুল করিমের সম্পর্ক নাই। হ্যাঁ, এটা একটা প্রাচীন সভ্যতার ইতিহাসে প্রণয়নে উনি প্রচেষ্টা করেছেন। এরপরে আমাদের এখানে যারা পরবর্তীকালে ইতিহাস চর্চা করেছেন, তার মধ্যে আমাদের মুসলমানদের মধ্যে যারা করেছেন, তারা সবাই ইংরেজ পিরিয়ড নিয়ে কাজ করেছেন। তারা, তাদের সমস্যা হয়েছে, তারা জানতেন না, আরবি ফার্সি জানতেন না। আমরা নিজেরাও মডার্ন হিস্ট্রি এক্সারসাইজ করার পেছনে মূল কারণ হচ্ছে আমরা আরবি ফার্সি জানি না। ফার্সি না জানলে খুব কঠিন হয়ে যায় মধ্যযুগের ইতিহাস চর্চা করা। সেই জন্য ওই যে বাংলা, চট্টগ্রামে যারা হোক আর বাংলাদেশে যারা করা হোক, মফিজুল্লাহ কবির আরবি ফার্সি দুইটাই জানতেন, হাই মাদ্রাসার ছাত্র। আবার মোহর আলী, উনিও আরবি ফার্সি ভালো জানতেন। মোহর আলী তো শেষে এমন অবদান রেখেছেন যে তিনি বাদশাহ ফয়সাল পুরস্কার পর্যন্ত পেয়েছেন ইতিহাস চর্চায়। তার বইটা তো আমাদের কাছে আছে, ইংরেজিতে 2 খণ্ডের বইটা। আমি বলতে চাচ্ছি যে ওই ইতিহাস চর্চায় মঈনুদ্দিন খান, ডক্টর করিম, ডক্টর গফুর, এদের যে সময়কাল, এইটা আমরা হারিয়ে ফেলেছি। এদের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে এদের কারো সাকসেসর নেই, উত্তরাধিকার নেই। এমন কোন ছাত্র তারা রেখে যেতে পারে না যারা আরবি ফার্সি জানে অথবা যেটা মানে ডক্টর দানি যেটা রেখে গিয়েছিলেন, ডক্টর করিম এবং ডক্টর খান, আরো অনেকে, কিন্তু উনাদের পরে উনারা পারেন নাই, এবং সেক্ষেত্রে বড় সীমাবদ্ধতা হচ্ছে। দানির সাথে আমার দেখা হয়েছে, হিস্ট্রি কংগ্রেস আসছিল এখানে, স্যার হিস্ট্রি কংগ্রেসে। অনেক সুন্দর মানুষ, অনেক তরতাজা টাইপের লোক। মঈনুদ্দিন খানরা যখন বৃদ্ধ হয়ে গেছেন তখন ওনার শিক্ষকরা খুব তাজা ছিলেন, আমি দেখেছি এটা, আমি আমার অবজারভেশন। কিন্তু যেটা জানি, সংস্কৃতের লোক, বেসিক্যালি তিনি সংস্কৃতের লোক। উনি ওই যে হিন্দু ইউনিভার্সিটি, বানারস হিন্দু ইউনিভার্সিটির ছাত্র। হ্যাঁ, তো করিম স্যার গল্প করে বলছিলেন যে আহমদ হাসান দানি এইচ দানি লিখত, তাদের দানি তো ব্রাহ্মণদের উপাধি, তো ওরা মনে করছিল যে এটা ব্রাহ্মণের ছেলে। এইভাবে সংস্কৃত পড়ে আসছেন, এরকম একটি গল্প প্রচলিত আছে। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা আপনার সাথে আলোচনা করে একটা নতুন নাম জানতে পারলাম, ডক্টর আব্দুল করিম এবং ডক্টর মঈনুদ্দিন আহমদ খানের সাথে ডক্টর আব্দুল গফুর, যিনি এম.এ. গফুর নামে পরিচিত ছিলেন পরবর্তীতে। তারও যে চট্টগ্রামের বা বাংলাদেশের বা মুসলমানদের ইতিহাস চর্চায় যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, উনি চট্টগ্রামের মানুষ হওয়ার পরে আমরা অনেকেই ওনার নামও শুনি নাই। আমরা ইতিহাসে 5 বছর পড়াশোনা করছি চিটাগং ইউনিভার্সিটিতে, কিন্তু উনার নামটা কখনো কোনো শিক্ষক বলে নাই আমাদেরকে আসলে। তো এটা একটা আমাদের মানে একটা অপশন থাকলো যে উনাকে নিয়ে আমরা কিছু করতে পারি আসলে। তো আমি আসলে মোটামুটি আপনার সাথে আমার আলোচনা শেষের দিকে। তো সর্বশেষ যেটা করতে চাই, এটা একটা ব্যতিক্রমধর্মী প্রশ্ন, যে আমরা এতক্ষণ ধরে যারা ইতিহাসের পঠন পাঠনে নিয়োজিত, তাদের ভূমিকা, তাদের অবদান, তাদের কাজ নিয়ে আমরা কথা বলেছি। সর্বশেষ হচ্ছে যে আসলে এই যে মুসলিম ইতিহাস চর্চা ও সংরক্ষণে সাধারণ মানুষের কোনো দায়িত্ব আছে কিনা। আমরা তো বাংলাদেশের মানুষের শিক্ষার হার আস্তে আস্তে বাড়ছে, তো সাধারণ মানুষের আসলে কোনো দায়িত্ব বা দায় আছে কিনা স্যার? আমি তোমাকে একটা কথা বলি। ইবনে খলদুন বলছেন যে
ইতিহাস হচ্ছে এমন একটা বিষয় যেটা রাজাও পছন্দ করে, প্রজাও পছন্দ করে, আর কোনো বিষয় এরকম নেই। কিন্তু এটা সংরক্ষণের প্রচেষ্টা কিন্তু কেউ করেন না। এটার ডেভেলপমেন্ট এবং কালচারের জন্য কেউ, রাজাও প্রচেষ্টা করে না, প্রজাও প্রচেষ্টা করে না। রাজা চায় যে তার রাজা, রাজধানী এবং রাজপদ এই ঠিক থাকুক, শুধু আমার প্রশংসাটা লেখা হোক। আর প্রজা চায় যে আমার রাজা কি কি করেছে সেটা যেন আমাকে একটু শোনানো হয়। আর এখন যেটা গণমানুষের পিপলস হিস্ট্রি বলে আমরা যেটা এখন আবিষ্কার করতেছি, এই যে 20th সেঞ্চুরির শেষের দিকে ওরাল ট্রেডিশন থেকে এটা আস্তে আস্তে পপুলার হচ্ছে। গণমানুষের ইতিহাস এটা ওরাল ট্রেডিশনের উপরে ভিত্তি করে এটার প্রশিক্ষণ হওয়া হয়েছে। এফ সালাউদ্দিন আহমদ বলে আমাদের দেশের একজন বড় হিস্টোরিয়ান, তিনি এইটার উপরে কিছুটা কাজ করেছিল। পরে মনে হয় এই সব যন্ত্রপাতিগুলো নষ্ট হয়ে গেছে, ওরাল ট্রেডিশন কালেকশন করেছিলেন। আমি শুনেছি যে স্যার আমাকে বলছিল যে এগুলো সব নষ্ট হয়ে গেছে, যে ঠিক মতো সংরক্ষণ করা হয় নাই, মানে যান্ত্রিক কারণে, এটা কোনো অন্য কোনো কারণে না, যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে। তো এখন কিছু কিছু মানুষ ইতিহাস চর্চা করছে যারা প্রশিক্ষণবিহীন, ফলে তারা যা খুশি তা, যেহেতু তাদের কোনো প্রশিক্ষণ নাই, ইতিহাসের তথ্যটা সংরক্ষিত হচ্ছে। যেমন আব্দুল হক চৌধুরীর কথা বলি তোমাকে। আব্দুল হক চৌধুরী অনেক লিখে গেছেন, করিম সাহেব এটাকে খুব অ্যাপ্রিসিয়েট করেছেন, করিম স্যার এটাকে খুব অ্যাপ্রিসিয়েট করেছেন। তার পেছনে কারণ হচ্ছে যে আমাদের রিসার্চ মেথোডোলজি প্রশিক্ষণ দিয়ে দেওয়া যাদেরকে হয়, তাদের পক্ষে এত তথ্য সংগ্রহ করা সম্ভব হয় না, যেহেতু আমাদের সরকার এটার পিছনে পৃষ্ঠপোষকতা করে না। কিছু লোক যদি নিজের প্রচেষ্টায় কিছু তথ্য সংগ্রহ করে রাখতে পারে, তাহলে সেটা মন্দ কি? সেটা তো ইতিহাস চর্চার জন্য একটি ইতিবাচক দিক। তথ্যের সত্যায়ন করতে হয়, সাপ্লিমেন্টেড করতে হয়। সেটার প্রশিক্ষণ না থাকার কারণে, তারা সত্য মিথ্যা যাচাই করার বুদ্ধি না থাকার কারণে, পদ্ধতি না জানার কারণে তারা সবকিছু সংযোজন করতেছে। ফলে ইতিহাসের বোঝা ভারী হচ্ছে, কিন্তু ইতিহাস দীর্ঘায়িত হচ্ছে, কিন্তু সেখানে মিক্সড হয়ে যাচ্ছে সত্যের সাথে মিথ্যা, যেটা আল্লাহ নিষেধ করেছেন যে তোমরা সত্যের সাথে মিথ্যা মিশ্রণ করিও না। ওই কাজটি কিন্তু আমাদের এখন খুব বেশি হচ্ছে। এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্য। একটা পজিটিভ সাইড আছে আর একটা নেগেটিভ সাইড আছে, দুটাই আমরা যেটা তাইলে স্যার বলতে পারি, আমরা পিপলস হিস্ট্রি, আপনি যে টার্মটার কথা বললেন, তাহলে পিপলস হিস্ট্রি মানে সাধারণ মানুষ ইতিহাসের চর্চা করবে, ইতিহাসের ব্যাপারে সচেতন থাকবে, যেহেতু তারা পছন্দ করে। আমরা ব্যক্তিগত জীবনেও দেখেছি যে ইঞ্জিনিয়ারিং পড়েছে কিন্তু সেই ইতিহাস খুব পছন্দ করে। ডাক্তার যে চট্টগ্রামে আমরা একটু আগে আলোচনা করছিলাম, যে একজন ডাক্তার চট্টগ্রামের প্রাচীন চিত্রগুলো, দুর্লভ চিত্রগুলো সংগ্রহ করে এটার উপর একটা বই লিখেছে। এটা খুব, ওনার সাথে আমার দেখা হয়েছিল, ডাক্তার শেখ শওকত কামাল, অতীত চিত্রে চট্টগ্রাম নিয়ে উনি বইটা লিখেছেন। এটার পিডিএফ ভার্সন পাওয়া যায়, যদিও এটা প্রিন্টেড ভার্সন নাই। তো এখন কথা হচ্ছে যে এটা হচ্ছে চিত্র ভিত্তিক একটা বই, কিন্তু আমরা যেটা বলতে চাই যে পিপলস হিস্ট্রিটা, পিপলকে অবশ্যই হিস্ট্রি সচেতন হতে হবে এবং হিস্ট্রি এটার গুরুত্বটা বুঝতে হবে, কিন্তু তাদেরকে হিস্টোরিয়ান হওয়ার যে বিষয়টা, ওইদিকে তারা গেলে খুব সচেতন ভাবে যেতে হবে এবং হিস্টোরিয়ানদেরকে সচেতন ভাবে জনগণের ইতিহাস লিখতে হবে। এটা হলো আসল কথা। হ্যাঁ, হিস্টোরিয়ানরা ইতিহাস লিখবে। যেমন আমি যখন ফ্যামিলি হিস্ট্রি লিখছিলাম, লেখার পরে আমি আর একটা প্রশিক্ষণ ছিল, হাউ টু রাইট ফ্যামিলি হিস্ট্রি। ওইটা প্রশিক্ষণ এনে পাওয়ার পরে আমি নিজের ফ্যামিলিতে ইমপ্লিমেন্ট করেছি। আমার 8 বছর সময় চলে গেছে, আমার খুব কষ্ট হয়েছে। তা আমি এটা পাণ্ডুলিপি মঈনুদ্দিন খান স্যারকে দিয়ে এসেছি, উনি এটা 1 বছর ধরে রেখেছেন। আমি একদিন গিয়ে বললাম যে আপনি আমার জন্য একটা প্রিফেস লিখে দিচ্ছেন না, আমার বল তুমি কি লিখছো এটা আমি বুঝতে পারতেছি না। তো আমি বললাম যে স্যার এটাই তো বড় কথা, আপনি লিখে দেন যে আমার ছাত্র এটা লিখেছে, এটা আমি বুঝতে পারছি না, এটাই লিখে দেন। কিন্তু পরবর্তীকালে এমন একটা প্রিফেস লিখে দিয়েছে যেটা 100 বার পাঠ করলেও শেষ হয়। এইটাও লিখেছেন যে আমি যে পদ্ধতিটা গ্রহণ করেছি সেই পদ্ধতিটা যেন হিস্টোরিয়ানরা গ্রহণ করে, সেই পক্ষে তিনি এটার পক্ষে অ্যাডভোকেসি করেছেন।
দু নম্বর হচ্ছে উনি একটা ফ্যামিলি হিস্ট্রি লিখেছেন। বইটা যদি একটু দর্শকদেরকে দেখাই স্যার। হ্যাঁ, এটা হচ্ছে যে পারিবারিক হিস্ট্রি, সৈয়দ তাজউদ্দিন গদার পারিবারিক ইতিহাস। সৈয়দ তাজউদ্দিন গদার পারিবারিক ইতিহাস। তো এই বইটিতেই ডক্টর খান স্যার প্রিফেস লিখেছিলেন আর কি, কিন্তু উনি বেশ সময় নিয়েছেন। এবং নেওয়ার পরে এমন একটা লেখা লিখেছেন যেটা তুমি 100 বার গদা পীর বলে যে ওই না, এটা হচ্ছে এই যে আমাদের এই যে আন্দরকিল্লা যখন চট্টগ্রাম বিজয় হবে তখন যিনি আসছিলেন আমাদের, ওনার নাম বুজুর্গ উমেদ খান। উমেদ খানের ফ্যামিলি টিচার ছিল, বাচ্চা কাচ্চাদের শিক্ষক এবং পরিবারের শিক্ষক ছিলেন সৈয়দ তাজউদ্দিন গদা। এবং তাকে আনা হয়েছিল চট্টগ্রাম বিজয় হওয়ার পরে একটা আজান দেবে, আজান দেওয়ার পরে 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়বে, এরপরে মোনাজাত করবে। এই আজান দেওয়া, 2 রাকাত নামাজ পড়া এবং মোনাজাত পরিচালনা করা, এই 3টা কাজ করার জন্য ওনাকে এখানে নিয়ে এসেছিল। যখন উমেদ খান নিয়ে আসছিল, হ্যাঁ উমেদ খানের সাথে এসেছিলেন, উনি তাদের ফ্যামিলি শিক্ষক। মোগলেরা যেখানে মুভ করতো সেখানে ফ্যামিলি টিচারও মুভ করতে হবে, কারণ নাইলে তো ছেলেবেলারা মূর্খ হয়ে যাবে। তো সেই জন্য উনি নিয়ে আসছিল। তারপরে উনি 3 বছর পরে যখন উমেদ খানকে ট্রান্সফার করলো, এখান থেকে ফৌজদারি ট্রান্সফার করে রংপুরের দিকে দিল, হ্যাঁ কোচবিহার অথবা রংপুরে দিল, তখন তাজউদ্দিন গদা এসে ওনাকে বললো যে আমার তো ইসলামাবাদ বেশি ভালো লাগে, আমি ইসলামাবাদে থাকতে চাই। তখন ওনাকে একটা লাখেরাজ দিয়ে বাঁশখালী পাঠাই দিয়েছে। উনি আবার আসছিলেন না, তাজউদ্দিন গদা ছিলেন, যায় নাই আর চট্টগ্রাম, আসছে যে আর যায় নাই। উনি বলছেন যে আমার ইসলামাবাদ ভালো লাগতেছে, আমি ইসলামাবাদে থাকতে চাই, যদি আপনি অনুমতি দেন। তো বলে যে ঠিক আছে, তুমি দিনের খেদমত করো, তুমি মানুষকে দিন শিক্ষা দিও, তোমার জন্য আমি লাখেরাজ দিয়ে দেবো। তো একটা লাখেরাজ স্যাংশন দিয়েছিল বাঁশখালী অঞ্চল, ওনার কবর টবর সব বাঁশখালী। হ্যাঁ, ওখান থেকে একটা অংশ আমরা সাতকানিয়া হয়ে মহেশখালী চলে যাই, তাদেরই উত্তরাধিকার হচ্ছি আমরা। 350 বছরের ফ্যামিলি হিস্ট্রি। আমার কাছে 20-50টা ফ্যামিলি হিস্ট্রি আছে, কিন্তু মেথডিক্যালি কেউ লিখে নাই। হ্যাঁ, জানে না, মেথডটা আসলে অনেকেই জানে না। এমনকি মঈনুদ্দিন আহমদ খান যেটা লিখেছে সেটাও মেথডিক্যাল নয়, সেটা উনি আমাকে বলেছেন এবং সেটা এই বইটাতে লিখে দিয়েছেন তিনি, যে এই পদ্ধতিটি গ্রহণ করার জন্য সবাইকে উনি সুপারিশ করে গেছেন। আচ্ছা স্যার, আমরা আজকের মতো শেষ করতে হবে। তো আপনাকে স্যার অনেক ধন্যবাদ। আমরা নিশ্চয়ই কয়েকটি প্রশ্নের মাধ্যমে আরো অনেকগুলো বিষয় প্রাসঙ্গিকভাবে জানতে পেরেছি। আসলে বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের বা বাংলার মুসলমানদের ইতিহাস, ভারতের মুসলমানদের ইতিহাস, এই বিষয়গুলো আরো বহুল চর্চার দাবি রাখে, যেটি দিন দিন সংকুচিত হয়ে যাচ্ছে। আমরা ব্যক্তিগত উদ্যোগে চেষ্টা করছি সেটি তুলে ধরার, এবং ফিল্ডের বর্তমান অবস্থা এবং পাশাপাশি তাত্ত্বিক বিষয়গুলো দর্শকদের সামনে সংক্ষেপে তুলে ধরার জন্যই আজকের এই সাক্ষাৎকারের এই আয়োজন। স্যারকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, স্যার তার মূল্যবান সময় থেকে আমাদেরকে আজকে সময় দিয়েছেন। তো সুপ্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই এই সাক্ষাৎকার থেকে কিছুটা মাত্র হলেও উপকৃত হবেন। আমরা নিঃসন্দেহে পরবর্তীতে আপনাদের সামনে বাংলাদেশের আর অন্য কোনো একজন বিদগ্ধ ব্যক্তিত্বের মুখোমুখি হব, সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন। স্যারের সাথে আমরা অন্যান্য বিষয়ে আবার হয়তো বসবো, সেই বিষয়গুলো আসবে। তো সবাই, আজকে আমরা এই পর্যায়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।